যেসব ক্ষেত্রে আসলে শুধুমাত্র মেডিসিন দিয়ে আম মানে চিকিৎসা করা সম্ভব হয় না, বা সেটা পার্মানেন্ট সমাধান না। যেমন অ্যাপেন্ডিক্সে কোনো ইনফ্লামেশন হয়ে গেলে সেটা অবশ্যই আপনাকে অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলতে, মানে অ্যাপেন্ডিক্সটা ফেলে দিতে হবে। গল ব্লাডারে যদি পাথর থাকে পিত্তথলিতে, তাহলে সেটা অবশ্যই অপারেশনের মাধ্যমেই ফেলতে হবে। অনেক ক্ষেত্রে ব্রেনের অপারেশন হয়, হার্টের বিভিন্ন সার্জারি, বাইপাস সার্জারি হয়। শরীরের নানান অঙ্গে অনেক ধরনের অপারেটিভ প্রসিডিউরে যেতে হয়, যেটা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। তো আমরা স্বাভাবিক সাধারণ মানুষরা, ইভেন আমি ডক্টর, আমার ফ্যামিলির কারো অপারেশনের দিকে যেতে হলে বা আমার নিজের হলে আমাকে অবশ্যই এই বিষয়টা ভাবাবে যে ফুল প্রিপারেশন আছে কিনা, বা আমার রুগীটা সেফ কিনা, বা আমার অপারেশনের পরে কোনো ঝামেলা হবে কিনা, বা অপারেশন চলাকালীন কোনো সমস্যা হবে কিনা। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের লাইভে কথা বলবো। তো অপারেশনের পূর্বে আপনার যে কাজটা হবে, শুরুতে আপনি আপনার ডক্টরকে সম্পূর্ণ রুগীর বিষয়ে জানাবেন। রুগীর বিষয়ে বলতে রুগীর বয়স, রুগীর ওজন, রুগীর কোনো প্রেশার, কোনো ডায়াবেটিস, কোনো হাঁপানি, কোনো খিঁচুনির সমস্যা আছে কিনা, বা অন্যান্য কোনো ধরনের শারীরিক সমস্যায় তিনি ভুগছেন কিনা, বা পরিবারের মানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে বাবা মা বা ভাই বোন এদের কারো বা ছেলে মেয়ের কারো কোনো প্রেশার, ডায়াবেটিস, কোনো হাঁপানি, কোনো থাইরয়েডের সমস্যা, কোনো কিডনি জনিত সমস্যা, কোনো লিভার জনিত সমস্যা, এটা রুগীর বা রুগীর পরিবারের কারো আছে কিনা, এই প্রতিটা জিনিস আপনাকে ইনফর্ম করতে হবে ডক্টরকে। এরপরে রুগী কোনো ওষুধপত্র খাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম মঞ্জুর আলম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইশরাত আপা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, ধন্যবাদ জয়েন করার জন্য। লাইভে যুক্ত থাকবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন যদি আপনারা লাইভ থেকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে থাকেন। আচ্ছা, তো এই প্রতিটা ইনফরমেশন আপনাকে ডক্টরকে দিতে হবে। এরপরে হচ্ছে রুগী কোনো ওষুধপত্র খাচ্ছে কিনা, রুগীর কোনো স্ট্রোক হয়েছে কিনা কখনো। অনেক ক্ষেত্রে বয়স্ক বা মিডল এজ রুগীদের স্ট্রোকের একটা হিস্ট্রি থাকে, যে অতীতে কখনো স্ট্রোক হয়েছিল, সেই হিস্ট্রিটা দিবেন। তার কোনো হার্টের সমস্যা আছে কিনা আগে থেকে, সেই জিনিসটা জানাবেন। তার কোনো থাইরয়েড, কিডনি, লিভার এই জাতীয় কোনো, যেমন ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, তার লিভারের কোনো জন্ডিসের হিস্ট্রি থাকতে পারে আগে, এই প্রতিটা ইনফরমেশন ডক্টরকে দিতে হবে। এরপরে উনি কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন কিনা, বা অন্যান্য কি কি ওষুধ খাচ্ছেন সেই বিষয়ে জানাতে হবে। অনেক ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক হলে বা কোনো ধরনের ইসকেমিক অ্যাটাক থাকলে আমরা একটা রেগুলার ওষুধ খাই, যেমন ইকোস্প্রিন বা ক্লপিড জাতীয় ওষুধ বা চর্বির ওষুধ। এই জিনিসগুলো ডক্টরকে জানাতে হবে, কারণ অপারেশনের পূর্বে এই রক্ত তরলীকরণের যে ওষুধগুলো থাকে, ইকোস্প্রিন বা হচ্ছে ক্লপিডগ্রেল বা ক্লেক্সিন, এই জাতীয় ওষুধগুলো সব বন্ধ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে স্টেরয়েড খেলে ডক্টরের সাথে পরামর্শ করে সেই ডোজ কমিয়ে, বা অনেক ক্ষেত্রে স্টেরয়েড অফ করতে হবে, আপনি নিজে নিজে করতে পারবেন না, এগুলো অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে এই জিনিসগুলো বন্ধ করতে হবে, নইলে এগুলো অপারেশনে জটিলতা করবে। ঠিক আছে, তো এই প্রতিটা ইনফরমেশন আপনাকে ডক্টরকে জানাতে হবে। এই ইনফরমেশনগুলো সব জানানোর পরে এরপরে হচ্ছে আমরা কিছু রেগুলার টেস্ট করব। ওয়েলকাম সোহেল রানা। আমরা কিছু রেগুলার টেস্ট করব, তাকে আমরা যে অজ্ঞান করব। অনেক ক্ষেত্রে আমি অজ্ঞানের ধরনগুলো বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে অপারেশনের জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়, মানে রুগী সম্পূর্ণ অজ্ঞান থাকবে, রোগীর মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড পুরো সবকিছু নিস্তেজ থাকবে। এটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, সেটা আমরা বাইরের মেশিন দিয়ে কন্ট্রোল করব। আরেকটা হতে পারে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, যেমন সিজারের ক্ষেত্রে বা হচ্ছে পাইলস অপারেশনের ক্ষেত্রে আমরা কোমরের ইনজেকশন দিয়ে কোমরের নিচ থেকে অবশ করে ফেলি। রুগীর উপরে, রুগী সব বুঝতেছে, হাত নাড়াচ্ছে, রুগী শুনতে পাচ্ছে, রুগী মানে হচ্ছে সজ্ঞানে আছে, কিন্তু কোমরের নিচ থেকে অবশ থাকবে। আমরা অপারেশনের জায়গাটা কোমরের নিচে থাকে এই জন্য। তো
তো পুরোটা অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে কোনো অ্যাবসেস মানে ধরেন একটা ফোড়া আছে বা কোনো একটা ছোট টিউমার আছে, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় ওই হাতটা বা ওই পাটায় ব্লক দেই, মানে ওই অংশটুকু শুধু অবশ থাকে। অথবা অনেক ক্ষেত্রে ছোট অপারেশন হলে সেই ক্ষেত্রে শুধুমাত্র লোকাল ইনজেকশন দেই। হয়তো ধরেন এখানে একটা ফোড়া, এটা আমাকে ফেলে দিতে হবে, আমি শুধু এই ফোড়ার জায়গাটুকু ইনজেকশন দিব, রোগী সম্পূর্ণ ভালো থাকবে, সব দেখতে পাবে, বুঝতে পারবে। আমরা ওই জায়গাটায় ইনজেকশন দিয়ে লোকাল ওই এক্সিশনটা মানে ওই ফোড়াটা কেটে ফেলে দিব। তো বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়া আছে। তো এবং প্রতিটা অ্যানেস্থেসিয়ারই জটিলতাও আছে, আমি এগুলো সব ধাপে ধাপে বলছি। এবার আসি এই অ্যানেস্থেসিয়ার জন্য, মানে অপারেশনে যাওয়ার আগে এই যে রোগীকে যে ওষুধগুলো দেয়া হবে মানে অজ্ঞানের জন্য বা অবশের জন্য, এইটার জন্য রোগী শারীরিকভাবে ফিট কিনা সেটা ধন্যবাদ মৌসুমী। সেটা দেখার জন্য আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রথমত আমরা একটা করি কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে রোগীর শরীরে রক্তের পরিমাণ কেমন আছে, হিমোগ্লোবিনটা কেমন আছে। যদি কম থাকে তাহলে হচ্ছে ওই পরিমাণ রক্ত দিয়ে রোগীকে ফিট করতে হবে, এবং যেহেতু অপারেশন চলাকালীন রক্তক্ষরণ হবে, রোগীকে সেই পরিমাণ রক্ত, কাউকে 1 ব্যাগ কাউকে 2 ব্যাগ, বাচ্চাদের ক্ষেত্রে রক্তের পরিমাণটা আমরা উল্লেখ করে দিই। এই রক্তের পরিমাণটা অবশ্যই তার বাচ্চার ওজন অনুযায়ী আমরা নির্ধারণ করি, এতটুকু রক্ত লাগবে, রেডি করতে হবে অপারেশনের জন্য। তো এই হিমোগ্লোবিন লেভেলটা দেখি, আমরা হচ্ছে কোনো ইনফেকশন আছে কিনা রক্তে সেটা দেখি। এই রক্তের পরীক্ষাটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি। এরপরে আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার করি, রোগীর কোনো ডায়াবেটিস আছে কিনা সেটা জানার জন্য। অনেক ক্ষেত্রে রোগীর আগে থেকে ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে রোগীকে ওষুধপত্র দিয়ে সেই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয়। অনেক সময় বড় অপারেশনে গেলে আমাদেরকে ইনসুলিন দিয়ে রোগীর ডায়াবেটিস কন্ট্রোল করে, এবং অপারেশন চলাকালীন সময়েও সেই ডায়াবেটিসটা অ্যানেস্থেসিয়া ডক্টরকে নিয়ন্ত্রণে রাখতে হয়, নইলে সুগার বেড়ে গেলে বা হঠাৎ কমে গেলে অপারেশনে জটিলতা হবে এবং রোগীর জন্য খারাপ হবে। সেজন্য এটা জানা জরুরি। অনেক ক্ষেত্রে রোগী আগে থেকে জানে না, হয়তো তখন র্যান্ডম ব্লাড সুগার করতে যেয়ে দেখা গেল রোগীর ডায়াবেটিস আছে, তখন আমরা হিমোগ্লোবিন A1C করি, ওজিটিটি করে আমরা রোগীর ডায়াবেটিসটা কি পরিমাণ আছে সেটা দেখে আমরা রোগীকে ওষুধপত্র দিয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করে অপারেশনের দিকে নিয়ে যাই। এটা একটা। রোগীর যদি আগে থেকে প্রেশার থেকে থাকে, রোগীকে অবশ্যই প্রেশারের ওষুধটা নিয়মিত খেতে হবে। আর আমরা প্রেশারটাও মনিটর করি, কারণ হচ্ছে অপারেশন একটা স্ট্রেসফুল জার্নি। সো সেই ক্ষেত্রে অনেক সময় প্রেশার অনেক হাই হয়ে যায়, তো অনেক ক্ষেত্রে শুধুমাত্র হাই প্রেশারের জন্য অপারেশনটা বাতিল করতে হয়, কারণ হাই প্রেশারের কারণে অপারেশনকালীন সময়ে রোগীর ক্ষতি হতে পারে এই কারণে। তো রোগীর যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে অনেক অজ্ঞানের ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হয় যে এই ওষুধটা রোগীর যেহেতু হাঁপানি আছে দেয়া যাবে কিনা, সেজন্য রোগীর আগে থেকে হাঁপানি থাকলে আমাদেরকে জানাতে হবে। এরপরে রোগীর আমরা একটা লবণ পরীক্ষা করি, ইলেকট্রোলাইট পরীক্ষা করি, রোগীর শরীরে লবণের কোনো ঘাটতি আছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে এই লবণের সাথে লবণ কমে গেলে বা হচ্ছে পটাশিয়াম লেভেলটা বেশি কম থাকলে সেটার সাথে হার্টের কানেকশন থাকে, এবং যেহেতু অজ্ঞানকালীন সময়ে হার্টটা নিস্তেজ থাকে, পরবর্তী সময়ে এটা জটিলতা তৈরি হতে পারে। এই জন্য লবণের পরিমাণটা দেখা জরুরি। ধন্যবাদ জয়দর। এরপরে আমরা একটা ক্রিয়েটিনিন লেভেল দেখি, রোগীর কিডনির অবস্থা কি সেটাও স্বাভাবিক থাকতে হবে। এরপর আমরা একটা বুকের এক্সরে করি, রোগীর ফুসফুস ভালো আছে কিনা, কারণ যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আমরা হচ্ছে ইনটিউবেশন করব, মানে রোগীর ফুসফুসটা আমরা মেশিনের আন্ডারে নিয়ে যাব, তো ফুসফুসটা ভালো থাকা জরুরি। আমরা একটা বুকের এক্সরে করি, একটা ইসিজি করি রোগীর হার্টের অবস্থা দেখার জন্য। আফটার 40 বা 45 আমরা রোগীর একটা ইকোকার্ডিওগ্রাফিও করি, রোগীর হার্টের ইজেকশন ফ্র্যাকশন লেভেলটা কিরকম আছে, বা হার্টের আলট্রাসোনোগ্রাম বলে এটা, এই জিনিসটা আমরা দেখার জন্য হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রামও করি। এবং এছাড়া রোগীর যদি আদার্স কোনো যেমন থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করেও থাইরয়েডের ওষুধগুলো অ্যাডজাস্ট করে ফেলি। এ ধরনের সব কিছু পরীক্ষা করার পরে একটা ব্লাড গ্রুপিং করি, কারণ হচ্ছে রোগীর অপারেশনের জন্য রক্ত লাগতে পারে। তো রোগীর ব্লাড গ্রুপটা জানা থাকলে আমরা কতটুকু রক্ত লাগবে সেটার একটা রোগীকে জানাতে পারি, এবং সেই রক্তের গ্রুপ দিয়ে অন্য মানে সেম গ্রুপের মানে ডোনারের সাথে ক্রস ম্যাচ করে রোগী রক্ত রেডি রাখবে, সেজন্য একটা ব্লাড গ্রুপিং করি। আমরা কিছু ভাইরাল মার্কার করি,
হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এইচআইভি। কারণ এই ভাইরাসগুলো খুব সহজেই রক্তের মাধ্যমে ট্রান্সমিট হয়। তো অপারেশন চলাকালীন রুগীর যদি আগে থেকে থাকে, তাহলে সেটা যাতে রুগীর অপারেশনে কোনো ক্ষতির কারণ না হয়, মানে আমরা ডক্টররা আগে থেকে সচেতন থাকবো। কারণ খুব সহজেই রুগীর যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে, আমরা ডক্টররা যখন অপারেশন করব, আমাদের এই ছুরি কাঁচি যে চালাবো সেটার মাধ্যমে হঠাৎ করে আমার হাত কেটে যেতে পারে, রুগীর রক্ত আমার হাতে লেগে আছে, ওই রক্তে হেপাটাইটিস ছিল, আমার শরীরে খুব সহজে সেটা প্রবেশ করে যাবে। তো এই সেফটিগুলো জন্য হচ্ছে আমার এবং রুগীর সেফটির জন্য এই মার্কারগুলো করাটাও জরুরি। তো এই সব পরীক্ষা নিরীক্ষা করার পরে, ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। এই সব পরীক্ষা নিরীক্ষা করার পরে নূর আলম, আমার কানের নিচে টিউমার অপারেশন করতে হবে। আচ্ছা নূর আলম, আমি এগুলো নিয়েও কথা বলবো। আমি আসলে পুরো ডিটেলস আলোচনাটা করে ইনশাল্লাহ আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। তো এই সব পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা হচ্ছে রুগীর ফুসফুসটা দেখবো, ফুসফুসটা ভালো আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, হার্ট বিট ভালো আছে কিনা, রুগীর পালস ভালো আছে কিনা, ব্লাড প্রেশার ভালো আছে কিনা, রুগী শারীরিকভাবে ফিট থাকবে, তারপরে আমরা অপারেশনের টেবিলে নিব। এখানে হচ্ছে এই যে বললাম জেনারেল অ্যানেস্থেসিয়া, যেটা ইনটিউবেট করে, মানে হচ্ছে শ্বাসনালীতে টিউব দিয়ে আপনার ফুসফুসটা মেশিনের মাধ্যমে আমরা এই অক্সিজেনটা কন্ট্রোল করি। আর স্পাইনাল, যেটা কোমরের নিচ থেকে অবশ করা হয়, সেটা হচ্ছে লাম্বার পাংচার করে ওখানে সিএসএফ ওই জায়গাটার মধ্যে ওষুধ দিয়ে আমরা কোমরের নিচ থেকে অবশ করি। আর হচ্ছে যদি কোনো ছোট জায়গা হয়, সেক্ষেত্রে লোকাল ইনজেকশন, মানে ওই জায়গাটুকের মধ্যে একটা অবশের ইনজেকশন দিই, যে শুধু ওই জায়গাটুকু আপনার ব্যথামুক্ত থাকবে। তারপরে হচ্ছে অপারেশন হবে। এবার অপারেশনের প্রিপারেশনটা কি হবে, যেই জায়গার অপারেশন হবে সেটা খুব সুন্দর, মানে আপনাকে অপারেশনে যাওয়ার আগে একদম গোসল করে ক্লিন হয়ে যেতে হবে। এরপরে হচ্ছে অপারেশনের আগের দিন, ধরেন আগামীকাল সকালে আপনার অপারেশন, তাহলে আপনাকে মিনিমাম 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এর কারণ কি, আমরা যখন রাতের খাবারটা খাই, এই খাবারটা 4 ঘন্টা পর্যন্ত এই ভরা পেটে থাকে, তারপর এটার মেটাবলিজম শুরু হয়। তো মিনিমাম 6 ঘন্টা যদি আমরা না খেয়ে না থাকি, তাহলে অপারেশনের সময় যে আমরা অজ্ঞান করে দিলাম, তখন তো আমাদের সব সিস্টেম অবশ, নিস্তেজ। তাহলে কি হবে, অপারেশন শেষে যখন জ্ঞান ফিরতে যাবে, রুগী যদি পেটে খাবার থাকে, সেই খাবারগুলো তখন বমির মাধ্যমে বের হয়ে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। এটা রুগীর জন্য খুবই জটিলতা, এই শ্বাসনালীতে ঢুকে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। তো সেই কারণে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা রুগী না খেয়ে থাকবে, মানে রাতের খাবারের পরে আমরা খেতে নিষেধ করে দিই। বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে 4 ঘন্টাও আমরা বলি। আর জেনারেল অ্যানেস্থেশিয়া বা স্পাইনাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে আমরা 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকবে। লোকাল অ্যানেস্থেশিয়াতে কোনো খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু আমরা শুধুমাত্র একটা জায়গায় ইনজেকশন দিচ্ছি, রুগী মানে একদম স্বাভাবিক থাকবে। আচ্ছা, এরপরের প্রিপারেশনটা হচ্ছে আমাদের আমরা স্বাভাবিক, যেহেতু একটা লম্বা সময় না খেয়ে আছে, রুগীকে আমরা স্যালাইন দিব। যদি ইলেকট্রোলাইটে কোনো প্রবলেম থাকে, সেই অনুযায়ী আমরা স্যালাইনটা মেনটেন করি। নর্মালি আমরা হার্টম্যান সলিউশনটাই দেই। আর হচ্ছে রুগীর যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তাহলে প্রেশারের ওষুধটা আমরা, যদি রুগীর সকালবেলা কোনো প্রেশারের ওষুধ থাকে, তো রুগী তো না খাওয়া, সেক্ষেত্রে সকালের প্রেশার ওষুধটা, বা হচ্ছে রুগীর যদি কোনো থাইরয়েডের ওষুধ, মানে থাইরক্সিন ট্যাবলেট খাওয়ার নিয়ম থাকে রুগীর থাইরয়েডের সমস্যার জন্য, বা কোনো প্রেশারের ওষুধ খাওয়ার থাকে, তাহলে সেগুলো অবশ্যই সকালবেলা একদম মানে সিপস অফ ওয়াটার, মানে ওষুধ গিলতে যেটুকু পানি লাগে, ধরেন 1 চামচ পানি লাগে, সেই পানিটা দিয়ে ওষুধটা খেয়ে নিতে হবে। সকালের প্রেশার বা থাইরয়েডের ওষুধ এগুলো মিস করা যাবে না। আর যাদের ডায়াবেটিস থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা রাতের বেলা তো সে রুগী খাবে, ইনসুলিন নিবে কমপ্লিট, দেন সকালবেলা ডায়াবেটিসটা অবশ্যই গ্লুকোমিটারে চেক করতে হবে। এবং যদি রুগীর ইনসুলিন কমে যায় বা বেড়ে যায়, সেটা অবশ্যই স্যালাইনের সাথে আমরা অ্যাডজাস্ট করবো। অপারেশন চলাকালীন অনেক সময় রুগীর সুগার যদি অনেক হাই থাকে, আমরা ওই স্যালাইনের মধ্যে ইনসুলিন দিয়ে সুগারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু সকালের ইনসুলিনটা অমিট থাকবে। আর অপারেশনের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা মুখের ডায়াবেটিসের ওষুধ দেই না, ইনসুলিনেই করি, কারণ হচ্ছে ওই সময় মুখের ওষুধ দিয়ে খুব একটা কন্ট্রোল হয় না।
আচ্ছা, সোহেল রানা চোখের একটু নিচে গালে একটা ছোট্ট টিউমার আছে, এটাকে অপারেশন করতে হবে। আচ্ছা, আপনি আমাকে ওই টিউমারের ছবিটা তুলে আমাকে ইনবক্স করবেন। আর নূর আলম, আপনার কানের নিচের যে টিউমারটা, আপনি মনে হয় এর আগেও আমাকে কমেন্ট করেছিলেন, আপনাকে বলেছিলাম আমি ছবি তুলে আমাকে ইনবক্স করতে, তাহলে আমি বুঝতে পারবো এক্সাক্ট লোকেশনটা কি বা কতটুকু সাইজ, আমি ওই আইডিয়াটা নিয়ে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, তো এই গেল রুগীর প্রিপারেশন। এরপর হচ্ছে রুগীটা যখন অপারেশনের টেবিলে ওঠে, তখন আমরা রুগীকে আমরা ব্যথার ওষুধ দেই ইনজেকশন ফর্মে, একটা অ্যান্টি আলসারেন্ট দেই ইনজেকশন ফর্মে, অ্যান্টিবায়োটিক দেই ইনজেকশন ফর্মে, দেন অ্যানেস্থেশিয়ার যে ওষুধগুলো থাকে সেগুলো রুগীর ওজন অনুযায়ী ডোজ হিসাব করে আমরা সেই পরিমাণ দেই, এবং গলায় টিউব দিই জেনারেল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে রুগীর অপারেশন চলাকালীন সময়ে আমরা মনিটর করি রুগীর প্রেশারটা, রুগীর পালস, হার্টবিট, রুগীর স্যাচুরেশন মানে অক্সিজেনের যে লেভেলটা, এই প্রতিটা জিনিস করা হয়, মনিটর করা হয়। এটা ছবিতে আসবে না, অনেক ছোট। খুব ছোট হলে আপনার যদি সেটা কোনো ধরনের সমস্যা ক্রিয়েট না করে, সেক্ষেত্রে তো অপারেশনের দরকার নেই। কিন্তু আপনি যদি মনে করেন এটা অপারেশন করাতে চাচ্ছেন, টিউমার বলতে আসলে আপনি টিউমার জিনিসটা আলাদা। টিউমার হচ্ছে আপনার একটা হচ্ছে গিয়ে ফোড়ার মতো থাকতে পারে, অনেক সময় আঁচিলের মতো থাকতে পারে। আর টিউমার আপনি তখনই বলতে পারবেন যখন এই জায়গা থেকে একটা বায়োপসি পরীক্ষা করে সেটার মধ্যে কোনো ধরনের টিউমার, বিনাইন বা ম্যালিগনেন্ট টিউমার এসছে, তখন এটাকে টিউমার বলা যাবে। সব সব ফোলা জিনিসকে টিউমার বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমাদের বিষয়টা, হ্যাঁ মৌসুমি, আপনাদেরটা ইনশাল্লাহ নেক্সট, আপনাদের যেহেতু সব প্রিপারেশন মোটামুটি হয়ে গিয়েছে, অপারেশনটা আসলে খুবই জটিল। এটা আসলে খুব সময় সাপেক্ষ একটা অপারেশন, খুব লং টাইমের অপারেশন, এবং এটার একটা প্ল্যানিং এর বিষয় থাকে। কারণ আপনার যে, আমরা তো যে কোনো এক হাত দিয়ে করব, এক হাত আগে করব, একসাথে দুই হাত হবে না। তো এই হাতের যে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেই নষ্ট জিনিসগুলোকে রিপ্লেস করার জন্য কোথা থেকে নিতে হবে, সেগুলো একটা প্ল্যানিং এর বিষয় আছে। এই প্ল্যানিং গুলো করে আমাদেরকে অপারেশন টেবিলে নিতে হবে, এই কারণে একটু লেট হচ্ছে। এখন যেহেতু রিপোর্ট গুলো দেখে একটা জাজমেন্ট করে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাকে অপারেশনের ডেট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই এই অপারেশনের সময়ে কিছু রক্তক্ষরণ হতে পারে, আমরা মনিটরিং এর মধ্যে রাখি। তো সেই কারণে এই সময় রক্ত দেয়া হয়। আমার টিউমারটা প্যারিওটোস এফএনএস, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি আপনার রিপোর্টটা ছবি তুলে আমাকে ইনবক্স করবেন। আপনার হয়তো বা আমি স্পেলিংটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি এফএনএসি করেছেন, তো ওইটার ডায়াগনোসিসটা কি এসছে, আপনি আমাকে ছবি তুলে রিপোর্টটা আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে একটা পরামর্শ দেব। আচ্ছা, তো এরপরে হচ্ছে এরপর অপারেশন চলাকালীন যদি রক্তক্ষরণ হয়, আমরা যেহেতু রক্ত রেডি রাখতে বলি, তো অবশ্যই তখন হচ্ছে ক্রস ম্যাচ করে রক্ত রেডি থাকলে, রক্ত দেয়া লাগলে আমরা রক্ত দিয়ে দিই। অনেক সময় সব অপারেশন রক্ত নাও লাগতে পারে। এটা আসলে অপারেশন চলাকালীন কতটুকু রক্তক্ষরণ হচ্ছে ওটার উপর নির্ভর করে। আচ্ছা, এবার হচ্ছে অপারেশন পুরোপুরি সাকসেসফুল হলো। এখন হচ্ছে অপারেশন পরবর্তী রুগীর কি ভাবে রুগীটা স্বাভাবিক হবে, এবং আমরা যারা গার্জিয়ানরা থাকি আমরা কি করব বা রুগীর কি করা উচিত, এবার এগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে অপারেশনের পরে যেহেতু রুগী 6 থেকে 8 ঘন্টা সময় না খেয়েছিল, তো রুগীর খুবই পিপাসা লাগবে, স্বাভাবিক। আমরা অপারেশনের পরে, অপারেশন শেষ হওয়ার পরে আমরা হচ্ছে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা রুগীকে না খাওয়ায় থাকতে বলি। এরপর হচ্ছে রুগীকে খাবার দিই। মানে অপারেশনটা শেষ হলেই সাথে সাথে আমরা খাবার দেই না। কারণ এই যে রুগীটা অপারেশন শেষ হলো, এরপর হচ্ছে টিউবটা বের করা হলো মুখ থেকে, তারপর রুগীকে স্বাভাবিক করা হলো, রোগীর জ্ঞান ফিরলো, এরপর রুগীকে আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে যাই।
তো এই সময়ে আমরা সাথে সাথে খাবার দিব না, রুগীর খুব পিপাসা লাগবে, কারণ সে রাত থেকে গত 8 ঘন্টা ধরে সে না খেয়ে আছে, তার খুবই পিপাসা লাগবে, খেতে ইচ্ছা করবে, কিন্তু খাবার দেওয়া যাবে না। কারণ হচ্ছে গিয়ে এই যে আমরা সব নিস্তেজ করে দিয়েছিলাম, এটাকে স্বাভাবিক অবস্থায় আসবে, এরপরে রুগী কোনো ধরনের খাবার নিতে পারবে, নতুবা রুগীর এই জিআইটি প্রবলেমের কারণে বমি বা এই যে অ্যাসপিরেশন জাতীয় সমস্যা হতে পারে। আচ্ছা, তো আমরা মিনিমাম 4 থেকে 6 ঘন্টা রুগী না খেয়ে থাকবে অপারেশনের পরে, তারপরে আমরা খাবার দিব। খাবারের ক্ষেত্রে প্রথমে সিপস অফ ওয়াটার, মানে একটু চামচ দিয়ে দিয়ে পানি খাবে, পানি যদি রুগী খেতে পারে কোনো সমস্যা নয়। এরপরে হচ্ছে তরল খাবার দিব, মানে স্যুপ জাতীয় খাবার দিব, যদি রুগী সেটাও খেতে পারে স্বাভাবিকভাবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা জাউ নরম খাবার, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক খাবারে যাব। তো অনেক ক্ষেত্রে নাকে নল দেয়া থাকে, আমরা মুখে খাবার দিই না, নল দিয়ে খাবার দিই। আচ্ছা, এইটা গেল খাবার। স্যালাইন চলবে, স্যালাইন যতটুকু প্রয়োজন একটা সময় পর্যন্ত ওইটুকু সময় আমরা স্যালাইন দিই। স্যালাইনের কাজ শেষ হয়ে গেলে স্যালাইনের কাজ মানে আর দিব না, রুগী মুখে খাবে। আর প্রসাবের নল থাকে, কারণ অপারেশন চলাকালীন সময়ে প্রসাবটা ঠিকমতো হচ্ছে কিনা, কিডনি ফাংশনিং আছে কিনা, আর অপারেশন চলাকালীন সময় প্রসাবের নল দিলে রুগীর জন্য কমফোর্টেবল হয়। এবং অপারেশন পরবর্তী সময়েও আমরা মানে প্রসাবটা ঠিকমতো হচ্ছে কিনা, বা রুগীর ওই সময় ব্যথার কারণে রুগী হয়তো ওয়াশরুমে যেতে পারে না, বা তো ক্যাথেটারের মাধ্যমে প্রসাবটা করে, মনিটরিংটাও হলো, রুগীর জন্য কমফোর্ট হলো। এর পরের দিন হয়তো বা আমরা পরদিন অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে রুগী কতদিন বেডে থাকবে ওই অনুযায়ী হিসাব করে আমরা ক্যাথেটার খুলে দিই। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে কি কি সমস্যা হতে পারে রুগীর? একটা হতে পারে রুগীর গলা ব্যথা হতে পারে, যেহেতু একটা টিউব দেয়া থাকে, টিউবটা বের করার পরে একটা লম্বা স্বাভাবিক একটা অস্বস্তিকর অবস্থা থাকে, রুগীর গলা ব্যথা হতে পারে। তো এটা আসলে একটা 4 থেকে 6 ঘন্টা পর আস্তে আস্তে এই জিনিসটা স্বাভাবিক হয়ে যায়, এটা নিয়ে খুব ভয়ের কিছু নাই। অনেক ক্ষেত্রে কাশি হতে পারে, একটু ঠান্ডা, মানে মনে হয় যে সর্দি লেগেছে, যেহেতু ফুসফুসটা নিস্তেজ ছিল, অনেক ধরনের ড্রাগ দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে আবার এটাকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসা হয়েছে, এই যে একটা ধকল যায়, সে কারণে এই সমস্যাটা হতে পারে। তো অনেক ক্ষেত্রে আমরা নেবুলাইজেশন দেই, রুগীকে আমরা হচ্ছে গিয়ে কাশি সিরাপ দিই, রুগী স্বাভাবিক হয়ে যায় পরদিনের মানে 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায়। কারণ হচ্ছে রুগীর অনেকটা সময় যে মুখের থুতু লালাগুলো জমে, সেগুলো আমরা মানে রুগীর যখন জ্ঞান ফিরাই তখন এগুলো বের করে দিই, তারপরেও যদি অবশিষ্ট থাকে সে কারণে কাশিগুলো হতে পারে। তো এটা 4 থেকে 6 ঘন্টা পরে স্বাভাবিক হয়ে যায়। তারপরও যদি না কমে, তাহলে আমরা হচ্ছে রুগীকে আমরা কোনো মেডিসিন বা বুকের এক্স-রে করে সেই অনুযায়ী ব্যবস্থা নিই। রুগীর হচ্ছে গিয়ে এই অপারেশন পরবর্তী সময় ইনফেকশনের চান্স থাকে, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে অপারেশনটা চালাই, এবং পরবর্তীতে একটা ভালো অ্যান্টিবায়োটিকও দেয়া থাকে। তো নানান কারণে হচ্ছে ইনফেকশন যদি হয়ে যায়, বা হচ্ছে কোনো জটিলতা হয়, বা রুগীর লোকজন বেশি থাকে আশেপাশে, তো বাইরে থেকে ঢুকছে রুগীর অপারেশন, মানে রুগীর রুমে, তো বাইরে থেকে জীবাণু নিয়ে আসছে, যে কোনো কারণে হোক, রুগী তো ওই সময়টা একটু ইমিউনোসাপ্রেসেন্ট থাকে, মানে রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো এই সময় যে কোনো ওয়েতে জীবাণু ঢুকে যেতে পারে। তো এই জীবাণুটা যাতে না ঢুকে, ইনফেকশনটা যাতে না হয়, সেজন্য আমাদেরকে, মানে রুগীর অ্যাটেন্ডেন্টদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা একটা ইনফেকশনের একটা ব্যাপার থাকতে পারে। আরেকটা হতে পারে, আমরা যে অপারেশনটা করলাম সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যান্ডেজের সাইডটা, মানে খেয়াল রাখতে হবে যে ভিজে গেল কিনা। অনেক সময় ব্লাড দিয়ে ভিজে যায়, তো সাথে সাথে এটা চেঞ্জ করে ক্লিন করে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আবার হচ্ছে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিতে হবে, এটা একটু মনিটরিং এর মধ্যে রাখতে হবে। যদি বেশি রক্ত যায় অপারেশনের পরেও, তাহলে আবার রক্ত দেয়া লাগতে পারে রোগীর শরীরে, সেজন্য আমাদেরকে একজন ডোনার রেডি রাখতে হবে, এটা একটা প্রিপারেশন। আচ্ছা, এছাড়া
এছাড়া হচ্ছে রুগীর পেট ব্যথা থাকতে পারে, কনস্টিপেশন হতে পারে, মানে হচ্ছে রুগীর পায়খানা না হতে পারে যেহেতু অনেকটা লম্বা সময় না খেয়েছিল। আবার হচ্ছে বিভিন্ন অ্যানেস্থেশিয়া ড্রাগ দিয়ে রুগীর শরীরটা নিস্তেজ করে রাখা হয়েছিল। আবার দেখা যায় যে রুগী অনেকটা লম্বা সময় বেড রিডেন আছে, মানে হাঁটাচলা করছে না। এই নানান কারণে জিআইটিটা অ্যাক্টিভ থাকে না, মানে আমাদের যে পাকস্থলী বা খাদ্যনালীটা, সে কারণে পায়খানা, পেট ফাঁপা থাকতে পারে, পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। তো অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যদি বাথরুম না হয় সেক্ষেত্রে আমরা গ্লিসারিন সাপোজিটরি দেই। বাচ্চাদের ক্ষেত্রে 1.15 এর 2টা দেই, বড়দের ক্ষেত্রে 4টা দেই, 3। তো তারপর বাথরুমটা অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা নল খুলে দেই বা নল থাকে না, প্রসাব বন্ধ হয়ে যায়। তো প্রসাব না হলে আমরা নল দিয়ে প্রসাব করানোর ব্যবস্থা করি, বা রুগীকে অনেক সময় বাথরুমে যে অনেক ট্রায়াল দিতে বলি প্রসাব করার জন্য, বা বেড পেনে বিছানায় ট্রায়াল দিতে বলি প্রসাব করার জন্য। তো এইগুলো আসলে অপারেশন পরবর্তী 4 থেকে 6 ঘন্টার মধ্যে সবকিছুই আসলে স্বাভাবিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যথা থাকে, এক্ষেত্রে অবশ্যই আমরা একটা ভালো অ্যানালজেসিক মানে ব্যথার ওষুধ দিয়ে রাখি যাতে ব্যথা মুক্ত থাকে, কিন্তু পুরোপুরি তো আসলে ব্যথা মুক্ত হওয়া সম্ভব না যেহেতু একটা কাটাছেঁড়া করা হয়েছে। ব্যথা থাকবে কিন্তু এটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আচ্ছা, ধন্যবাদ মৌসুমী। আর যারা যারা মানে এই অপারেশন রিলেটেড অনেক কিছু জানতে চাচ্ছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কি মিসকের কি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল সার্জারি স্যারকে দেখিয়েছিলাম, এটা হাইপো টিউমার। আচ্ছা, যদি এটা আপনার যদি কোনো এটা কোনো সমস্যা না হয়, বিনাইন হয়, মানে মানে ক্যান্সার জাতীয় টিউমার না হয়, বা আপনার জন্য কোনো সমস্যাজনক না হয় এবং খুবই ছোট আকৃতির হয়, সেক্ষেত্রে আসলে চেহারায় মানে যে কোনো অপারেশন মানেই তো আমি ছুরি কাছে চালাবো, একটা স্টিচ দিব। আর পৃথিবীর স্টিচ বলতে কসমেটিক বলে কিছু হয় না, মানে আপনার এটা দাগ বোঝা যাবেই, সেলাই দিলে কাটলে দাগ বোঝা যাবে। তো আপনার জন্য যদি এটা কোনো সমস্যার কারণ না হয় তাহলে আমি বলবো এটার অপারেশনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার জন্য যদি কোনো সমস্যাদায়ক হয়, বা এটা যদি কোনো টিউমারটা কোনো মানে রিকারেন্ট হয়, ক্যান্সার জাতীয় হয় কোনো কিছু, তাহলে এটা আপনি এক্সিশন করিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি আসলে রিপোর্ট না দেখে বলতে পারবো না, কারণ আমরা যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে একটু বায়োপসি করি বা এফএনএসি করে জানার চেষ্টা করি এটা আসলে কোন ধরনের। ঠিক আছে? আচ্ছা, তো অপারেশন পরবর্তী অনেকগুলো জটিলতা নিয়ে আমি কথা বললাম। আশা করি আপনারা মানে আমরা যারা আমাদের নিজেদের বা হচ্ছে আমাদের আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, যাদের কোমরের নিচের কোনো অপারেশন করা হয়, মানে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেই, সেক্ষেত্রে আসলে ওইখানে যে মেরুদণ্ডের পানিগুলো থাকে সেটা কিছুটা বের করে তারপর ওষুধটা ঢুকানো হয়। অনেক ক্ষেত্রে বেশি পরিমাণ বের হয়ে যেতে পারে বা কম পরিমাণ বের হতে পারে, সেই কারণে যেহেতু কিছুটা সিএসএফ শরীর থেকে আমরা টেনে বের করে প্রেশারটা কন্ট্রোল করে ওষুধটা দেই, তো ওই সিএসএফটা বের হওয়ার কারণে মানে শরীরে তো কিছু পানি কমে গেল। এই পানি কমার কারণে মাথাটা, ওই যে আমি বলেছি আমাদের মাথাটা হচ্ছে পানির উপরে ভাসে, এই কারণে আমরা মাথার যে ওজন এটা বুঝতে পারি না। তো আমাদের যাদের পানি বের হয়ে যায়, যেমন অনেকের ক্ষেত্রে সাইনোসাইটিসের প্রবলেম থাকে, কন্টিনিউয়াস নাক দিয়ে পানি পড়ে, দেখবেন তখন আপনার মাথা ভার লাগে, মানে পানি কমে যাচ্ছে, মানে মাথা ওজনটা নিতে পারছে না। তো ঠিক একইভাবে সিএসএফ যখন বের হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পরে আপনার আস্তে আস্তে পায়ের অবস্থা কমে আসবে, আপনার পায়ের ঝিনঝিনটা কমে আসবে, সময় লাগবে, এবং আপনার অনেক মাথা ব্যথা হতে পারে। তো স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পরে যখন 4 থেকে 6 ঘন্টা পরে আমরা খাবার খেতে বলি, তো আপনার 6 অফ ওয়াটার খাওয়ার পরে আমরা বলি যে একটু কুসুম গরম পানি, একটু গরম স্যুপ, গরম একটু গরম গরম লাল চা বিস্কিট ভিজিয়ে খাবেন, মানে এই মানে লিকুইড বেশি খাবেন, তাহলে হচ্ছে গিয়ে আস্তে আস্তে এই এই জিনিসটা ব্যালেন্স হয় এবং হচ্ছে আপনার মাথা ব্যথার জিনিসটা কমে আসে। আচ্ছা, উনি শুধু হাত দিয়ে ধরে দেখেছিল। আচ্ছা, এটা আসলে না দেখে তো বোঝা যাবে না। আপনি চেষ্টা করেন আমাকে একটা ছবি তুলে পাঠানোর জন্য। আর আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে এটা আমি সাজেস্ট করব কোনো অপারেশনের দিকে না যাওয়ার জন্য। আচ্ছা, তারপরে আপনি অবশ্যই দেখিয়ে নিবেন, কারণ কোনো কিছুই আসলে চোখে না দেখে একটা কমেন্ট করা মানে আসলে আমার জন্য উচিত হবে না। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে অপারেশন পরবর্তী জটিলতা নিয়ে আমি কথা বললাম যে আপনার কি করতে হবে। এবার আপনি কি করবেন? আমরা তো রুগীকে তো অপারেশন শেষ হবে তারপরে আমরা ছুটি দিয়ে দিব। আমাদের শরীরের একেক জায়গায় সেলাইয়ের একেক
টাইম থাকে যে সময় আমরা সেলাইটা কাটি, তো সেই ডেট অনুযায়ী আমরা সেলাই কাটি, ভর্তি থাকলে ভর্তি অবস্থায় কেটে দিই, অনেক সময় ছুটি দিয়ে দিলে আমরা ওই ডেটে আসতে বলি সেলাই কাটার জন্য, বা আপনি আপনার নিকটস্থ হাসপাতাল থেকেও কেটে নিতে পারেন। আরেকটা হচ্ছে অপারেশনের পরে অবশ্যই মানে মিনিমাম 7 থেকে 14 দিন বিশ্রামে থাকার চেষ্টা করবেন। খুব ভারী কাজ করবেন না, খুব ধকল নিবেন না। আর হচ্ছে অপারেশনের পরে আমরা যে ওষুধগুলো বন্ধ করেছিলাম, যে ইকোস্প্রিন, ক্লপিডোগ্রেল, ওগুলো চিকিৎসকের সাথে কথা বলে আবার এগুলো শুরু করে দিতে হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে যেকোনো ঘা শুকাতে খুব দেরি হবে। প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। আর অপারেশনের আগের দিন আমরা যাদের প্রেশার আছে আমরা চেষ্টা করি একটা সিডেটিভও সাথে দিতে, কারণ যদি একটা সাউন্ড স্লিপ হয়, রাতে ভালো ঘুম হয়, তাহলে তাহলে হচ্ছে অপারেশনের দিন রোগীর প্রেশারটা স্বাভাবিক থাকে এবং অপারেশনটা খুবই সাউন্ডলি মানে হচ্ছে রানিং হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা সচেতন থাকবো, আমরা যারা রুগীর লোক আছি বা হচ্ছে আমরা রুগীরা নিজে, বা আমাদের যদি কখনো এইসব অপারেটিভ প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, আমাদের এগুলো জানা থাকলে, মানে আমাকে কি কি প্রিপারেশন নিতে হবে বা কি কি করতে হবে, তাহলে আমাদের জন্য সবকিছুই খুবই স্বাভাবিক হয়। তো যারা যারা অপারেশন নিয়ে ভয় পাচ্ছেন, এটা ভয়েরই বিষয়। তারপরও যেহেতু যেতেই হবে অপারেশনের দিকে, অন্য কোনো অপশন নেই। অপশন থাকলে কেউই অপারেশনের দিকে যেতে চাইবে না। অপশন না থাকলে অপারেশনের দিকে গেলে আপনি এই জিনিসগুলো প্রিপেয়ার থাকবেন। বাকি ইনশাল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছা এবং ডাক্তার উসিলা সবকিছু সুন্দরভাবে যাতে সম্পন্ন হয়। আপনাকেও ডক্টরের সাথে সহযোগিতা করতে হবে এবং ডক্টর জিনিসটা কমপ্লিটভাবে সুন্দরভাবে আপনার অপারেশনটা সাকসেসফুলি যাতে করে দিতে পারে, এবং পরবর্তী সময়ে আপনি ডক্টরের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। আমি তো কিছু সাবধানতা বলে দিলাম, এগুলো অবশ্যই মেনটেন করবেন। আরেকটা হচ্ছে বিশ্রামের পাশাপাশি পুষ্টিকর খাবার, প্রচুর পর্যাপ্ত পানি খেতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে অবশ্যই প্রোটিন এবং ভিটামিন সি জাতীয় খাবার, রান্না করা খাবার না, যেমন চাটনি খেলে বা খেলে হচ্ছে আপনার ভিটামিন সি পাবেন না, বা ডালে জলপই দিয়ে খেলে আপনি ভিটামিন সি পাবেন না। আপনাকে খেতে হবে মানে ডিরেক্ট, যেমন কমলা, মালটা, টমেটো, লেবু, মানে ডিরেক্ট ভিটামিন সিটা আপনাকে খেতে হবে। আর পর্যাপ্ত পানি খেতে হবে। ঠিক আছে? ম্যাম, আমার হাজবেন্ডের অপারেশনে, হ্যাঁ এটা তো জিয়ে দিয়ে, এই যে আমি বললাম রিস্ক, প্রতিটা অপারেশনে আসলে রিস্ক থাকে। তারপরও সব আসলে অপারেশনটা সাকসেসফুল কতটা হবে এটা আসলে অপারেশন চলাকালীন সময়ে বোঝা যায়। এটা আসলে খুবই বড় একটা অপারেশন এবং খুবই রিস্কি একটা অপারেশন। অনেক কিছু প্ল্যানিং এর ব্যাপার আছে, কারণ মাসেল ট্রান্সফার হবে, টেন্ডন ট্রান্সফার হবে, নার্ভ ট্রান্সফার হবে, এত কিছু আমাদেরকে কোন কোন জায়গা থেকে নিয়ে এসে বসাতে হবে, এগুলো একটা প্ল্যানিং করতে হবে। এবং এটা বসানোর পরে সব অ্যাক্টিভ হবে কিনা, কারণ এক জায়গার জিনিস আরেক জায়গায় আনার পরে সে ওই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে পারবে কিনা, এগুলাও আসলে খুবই দেখার বিষয়। এখন আপনি যেহেতু একটা আশা নিয়ে এসছেন, এখন ডক্টরও চেষ্টা করবে যে সবকিছু যাতে সুন্দর মতো হয়, বাকিটা আল্লাহ ভরসা। সো অনেক রাত হয়ে গিয়েছে, আমিও লেট করব না। অনেকটা সময় আপনারা সবাই অ্যাক্টিভ ছিলেন লাইভে। তারপরে অপারেশন রিলেটেড যে কোনো কনফিউশন থাকলে, যে কোনো কোয়ারি থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে সরাসরি এই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনো বিষয়ে পরামর্শের দরকার হলে আপনারা আমাকে ইনবক্সও করতে পারবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে মানে একটা গাইডলাইন দেওয়ার জন্য। আশা রাখি এই বিষয়ে আপনারা অনেকটাই ইনফরমেশন জেনে গিয়েছেন। অপারেশন নিয়ে ভীতিটা একটু কমে আসবে। তো এইগুলো আসলে মেনটেন করার চেষ্টা করবেন আপনার নিজের ক্ষেত্রে বা আপনাদের পরিচিত যার ক্ষেত্রেই হোক, আপনারা তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর লাইভটা যদি মানে মনে হয় যে গুড ইনফো পাচ্ছেন, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।